এ আমাদের দুর্ভাগ্য। কেন এই দাওয়া ইল্লাল্লাহ ঘরে ঘরে মাদ্রাসা করতেছে, ছোট ছোট মক্তব করতেছে? কি তাদের তাগাদা? তাগাদাটা হলো যে আজকে এমন একটা সময় দেশে বিরাজ করতেছে যে আমাদের দেশের যারা পরিচালক, দেশের যারা নেতা, তাদেরকে কোনো না কোনোভাবে এমনভাবে বিভ্রান্ত করে ফেলতেছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা অন্যের হাতে মনে হয় চলে গেছে, অন্যজন চালাচ্ছে। তারা এক প্রমাণ করবে যে এটা হলো জাতীয় শিক্ষা। এই শিক্ষার যারা বিরোধিতা করবে তারা হয় রাজাকার আর নাইলে জঙ্গি। এরকম একটা ট্যাগ লাগাই দিয়া মুখ বন্ধ করে দিচ্ছে। আজকে আপনারা স্কুলের কথা বাদ দেন, স্কুলের শরীফার যে গল্প আছে ওই গল্প নিয়ে সারা দেশ মাতামাতি করতেছে। ওই ব্যাপারে জবাব দিয়ে দিয়েছে এই দেশের যারা পরিচালক আছে, যারা দেশ চালাচ্ছে, তারা বলতেছে গত বছরও তো শরীফা ছিল ক্লাসে, এইবার আবার এত মাতামাতি হচ্ছে কেন? তাই বোঝা যায় কোনো মতলব আছে। এইভাবে আমার আপনার অগোচরে অনেক কিছু এই বছরে ঢুকে গেছে। এই বছর যদি লেখাপড়ার দিকে তাকান আপনারা দেখবেন মেসাখার হয়ে গেছে, মেসাখার হয়ে গেছে। আপনার ছেলে আমার ছেলে ওখানে গেলে ঈমান নিয়ে বাড়িতে আসার কোনো সুযোগ নাই। বিশেষ করে মাদ্রাসা একটা বোর্ড আছে, মাদ্রাসা একটা এডুকেশন, যেখানে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া হবে, ইসলাম চর্চা করা হবে, ইসলাম বোঝানো হবে, ঈমান আকীদা যাতে বাঁচায় রাখতে পারে। এই জন্য আমাদের কাছ থেকে আমরা ট্যাক্স দেই, সেই ট্যাক্সের পয়সায় ওই প্রতিষ্ঠান চলে, ওই শিক্ষকদের বেতন চলে, বোর্ডে যারা চাকরি করে তাদের বেতন চলে, তাদের গাড়ির পয়সা আমাদের টাকায় চলে। কিন্তু তারা যে লেখাপড়াটা এখন দিবে, তাদের যে বই পুস্তক এইবার দিয়েছে মাদ্রাসায়, তার শুধু দুই একটা নমুনা বলে আমি শেষ করবো, যেহেতু আমার পরে আসল বক্তব্য চলে আসছে। মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণী, আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় দাখিল সপ্তম শ্রেণী। আমাদের এই মাদ্রাসায়ও দাখিল পরীক্ষা যদি দেয় যেসব ছাত্ররা, তাদের এই বইটা পড়া লাগবে। এই বইটার ভিতরে গেলাম না, এটা হলো প্রথম পৃষ্ঠা, উপরের কভার পৃষ্ঠা। এই কভার পৃষ্ঠার মধ্যে এক মহিলা বেপরদা, বোরকা মোরকা নাই, মাথা খোলা, ও হারমোনি বাজাচ্ছে, আর ওই পাশে একটা লোক তবলা বাজাচ্ছে। মাদ্রাসার সপ্তম শ্রেণী, বইয়ের নাম শিল্প সংস্কৃতি। আচ্ছা বলেন, আপনার আমার ছেলে মাদ্রাসায় যাচ্ছে, এই গান বাজনা হালাল না হারাম? এ তো ফতোয়া দিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলেকে তো পড়ানো হচ্ছে যে ব্যাপারটা একটা মহিলা হারমোনিয়াম বাজাচ্ছে আর একটা লোক তবলা বাজাচ্ছে। এ লোক বইয়ের প্রথম পৃষ্ঠা পড়বে না, বাড়িতে নিয়ে যখন রাখবে টেবিলে, ও ছেলে তো কান্দে করে নিয়ে গেল, ওর ছোট বোন দেখবে, ওর মা দেখবে, খালা দেখবে, এরা কি সুন্দর বই হারমোনি বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, দাখিল মাদ্রাসার বই। তাহলে কি হারাম? হারাম হইলে বই থাকতো? দাখিল ক্লাস 8 একটা বইয়ের নাম হচ্ছে ইংলিশ শেখাবে। তো সে ইংলিশে প্রথম পৃষ্ঠা, এই প্রথম পৃষ্ঠার ভিতরে 8টা ছেলে মেয়ে আছে, বড় করে ছবি দেওয়া আছে। 8টা ছেলে মেয়ের ভিতরে একটা ছেলে টি শার্ট পরা, গেঞ্জি, ওর মাথায় একটা টুপি আছে, আলহামদুলিল্লাহ। বাকি যে 7 জন আছে, 4 জন মেয়ে আর রইল 3টা ছেলে। মেয়েগুলির একটাও মাথায় কাপড় নাই, অন্য জায়গায় নাই, ওরাও টি শার্ট পরে আছে, আর ওই ছেলেরাও টি শার্ট, এবার টুপিও নাই। এই বইটা মাদ্রাসার ক্লাস 8-এ পড়া লাগবে, এই বছরে দেওয়া হয়েছে। এটা আমাদের ক্লাসে আমরা পড়াচ্ছি। দাখিল 6ষ্ঠ শ্রেণী, অঙ্ক শিখাবে, গণিত, প্রথম পৃষ্ঠা। এই প্রথম পৃষ্ঠার মধ্যে ম্যাডাম 6-7 জন ছাত্র ছাত্রীদের একটু টেবিলে একটা জিনিস দেখাচ্ছে। সেখানে ম্যাডাম ওর মাথায় কাপড় নাই, অন্য জায়গায় কাপড় নাই, বোরকার কথা বাদই দেন।
আর ওই ছেলে মেয়ে যেগুলো দেখতেছেন 7 জনের মধ্যে একটা ছেলে টি শার্ট গেঞ্জি পরা আছে, আর একটা টুপি আছে, এই টুপি নিয়েও ঝগড়া আছে। বুঝতে পারছেন কিনা? কিস্তি না গোল, কালো না হলুদ, সবুজ না পাক, এরম নিয়ে তো আমাদের দেশে ঝগড়া আছে। তো ঝগড়া আপাতত রাখেন, রাইখা বাকিগুলোর অবস্থা দেখেন। যে ছেলে মেয়েগুলো এখানে আছে একটারও পর্দা নাই, আর ম্যাডামের তো নাই বললাম। এ মাদ্রাসার বই, আর আপনারা কি দেখাবো আমি তো বুঝতে পারছি না। একটা জিনিস দেখায় শেষ করি, দাখিল 8ম শ্রেণী, এই বইটার নাম হলো শিল্প সংস্কৃতি। এই বইটার মধ্যে প্রথম পৃষ্ঠায় এখানে গোল করে 10টা যন্ত্রের ছবি দেওয়া আছে। প্রথম পেজ, একটা হলো ঢোল, একটা হলো লালন সাহেব যে বাজায় আমাদের কুষ্টিয়ার লালন, একতারা, এটা আপনারা দেখে আগেই জেনে ফেলেছি। এরপরে আরেকটা নাম হচ্ছে দোতারা, আরেকটা নাম আছে সেতারা, আরেকটা নাম আছে তবলা। এ আমার বইয়ের প্রথম পৃষ্ঠা। মাদ্রাসা, স্কুলে যাইয়েন না এখনই, মাদ্রাসা। এবার এই মাদ্রাসায় যদি যায় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে কি নিয়ে আসবে ঘরে? লেখাপড়াটা কোথায় গেছে? শুধু এই একটা উদাহরণ দিয়ে শেষ করব, আর আমরা বাড়াবো না। কোথায় গেছে শুধু সেইটা দেখার জন্য, সেটা হলো যে 9ম শ্রেণী মাদ্রাসার স্কুলের ইতিহাসের একটা বই আছে। সেই বইয়ে দেখাচ্ছে বিশ্ব মানচিত্রের সাথে পরিচয় করাবে। তো বিশ্ব মানচিত্র পরিচয় করাবে, তার মধ্যে একটা ছবি দিচ্ছে মিডিল ইস্টে। এই মিডিল ইস্টের যে ছবিটা বইয়ের মধ্যে আছে, ওই বইয়ের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়ামান, এই কুয়েত মুয়েত সব আছে। পাশে আছে একটা বড় দেশ, সেই দেশটার ভিতরে লেখা আছে ইসরায়েল, কিন্তু ফিলিস্তিনের খবর নাই আশেপাশে। তাহলে এই বইটা কাদের কারণে লেখা হয়েছে বুঝতে মনে হয় আপনাদের বাকি থাকার কথা না। কে উপদেশ দিল যে ফিলিস্তিন সেই 1200 খ্রিস্টাব্দ থেকে চলে আসতেছে 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখনও ফিলিস্তিন আছে। এই ফিলিস্তিনে জার্মান থেকে যে ইহুদিরা, এই নেতানিয়াহুরা তখন আসছিল গাড়িতে লঞ্চে করে, তখন এই দেশে ঢুকতে ফিলিস্তিনের ভিসা নেওয়া লাগছে। ফিলিস্তিনের ভিসা নিয়ে ওখানে ঢোকা লাগছে। স্টেট অফ মাইগ্রেশন এই ডিপার্টমেন্ট থেকে ভিসা নিয়ে এরা সবাই ঢুকছিল। আর এই পুরা ছবির ভিতরে ইসরায়েল বড় করে একটা এলাকার ভিতরে, এটা হলো ইসরায়েল। ফিলিস্তিনের কোনো শব্দ সেখানে নাই। এটা আমাদের 9ম শ্রেণী। আরেকটা বই শেষ করি, সেটা হলো যে এই 9ম শ্রেণীর বইয়ের মহাভারত, যেটা আমরা যে দেশে বাস করি, এই ভারত উপমহাদেশ স্বাধীন করার জন্য একটা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা আন্দোলন। এই স্বাধীনতা আন্দোলনের যতগুলি মানুষের নাম আছে, যতগুলো আন্দোলন আছে, সবগুলো আন্দোলন অমুসলিমরা করছে, হিন্দুরা করছে। একজন মুসলমানের মৌর সুকারও নাই। অথচ এই যে আহলে হাদিস, আপনারা এই দেশে যে আমরা বিশেষ করে এই রাজশাহীতে কেন এত আহলে হাদিস, নোয়াখালী ফেনীতে কেন নাই? এই ইতিহাস যদি পড়েন, আসাদুল্লাহ গালিব সাহেবের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে বইটা পড়ে দেখবেন যে এই সাদিকপুরের পাটনার, এই সাদিকপুরের এনায়েত আলী, বেলায়েত আলী ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই সারা পৃথিবীর, সারা পাক বঙ্গোপদেশ থেকে সৈন্য সামন্ত টাকা পয়সা জোগাড় করার জন্য দাওয়াতে বেরিয়েছেন। এই দাওয়াত যেহেতু এই মালদহ থেকে আপনার এলাকা কাছে, রাজশাহী কাছে, এই কুষ্টিয়া কাছে, এই জন্য এই এলাকায় এত বেশি তাদের দাওয়াতে আহলে হাদিস হয়েছে। তারা ছিল ব্রিটিশের এমন স্বাধীনতাকামী আন্দোলনের তারা সৈনিক, যে ব্রিটিশ সরকার এই সাদেকপুরের যে বাড়ি এলাকা, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু
আজকে যেমন ইসরায়েল বুলডোজার দিয়ে ফিলিস্তিনের ঘর বাড়ি সব মাটির নিচে ধসিয়ে দিচ্ছে, এইরকম এই সাদিকপুরীদের এনায়েত আলী বেলায়েত আলীদের যে মার্কাজ, সেই মার্কাজ বুলডোজার দিয়ে মাটির নিচে ধূলিসাৎ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। এবং ওই এলাকায় ওই বাড়ির পাশে ওই ছিটমহলের যে সরকাররা থাকবে তাদের ভাগার, সারা বছর দিনাজপুরে যেরকম শহরে ময়লা ফেলার একটা জায়গা থাকে না, এই রকম ময়লা ফেলার পায়খানা বাথরুম করার জায়গা তৈরি করে দেওয়া হলো এই সাদিকপুরে। অথচ আজকে আমার আপনার এই স্কুলে মাদ্রাসায় শেখানো হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন মুসলমানও ছিল না, সব হিন্দুরা স্বাধীন করেছে দেশ, ব্রিটিশও করেছে, এই সব দেশ হয়েছে। তাই এই জন্য আমি বলতেছি যে এই প্রতিষ্ঠানে আপনার আমার ছেলে ইচ্ছে করে এবার গার্জেনরা দিবে না, না দিলে কি হবে? সরকারের ওদের দুইটা লাভ হইলো যে আপনার ছেলে শিক্ষিত হইল না, সরকারের কোনো ভালো জায়গায় তারা যাইতে পারবে না। ওখানে যাবে কে? খালি থাকবে? খালি থাকবে না। ওই যে ওদের 3 নম্বর ছাগলের বাচ্চা এবার লাফায়া গাছের উপরে উঠে যাবে। আরেকটা কি হবে? আরেকটা হবে, আপনারা যদি মাদ্রাসায় এই স্কুলে ছাত্রছাত্রী না দেন তাহলে অশিক্ষিত হয়ে থাকবে, অশিক্ষিত জাতি তৈরি হবে, এরা সারা জীবন কেরানিগিরির চাকরি করবে, পিয়ন হবে, অফিসার হবে না। এখন বাঁচার উপায় কি? আপাতত আমাদের প্রতিবাদ করে যেতে হবে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, যারা এসব কাজ করতেছে তাদের ব্যাপারে জাতিকে সচেতন করতে হবে। মাঝখানে যেই কয়েকদিন লাগে, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 10 বছর, এই সময়ে এই নিবরাজ ফাউন্ডেশন যে কাজ শুরু করেছে, আল্লাহ হয়তো ইচ্ছা করেই এরকম একটা সুযোগ তাদেরকে দিয়েছেন যে 400 প্রতিষ্ঠান তারা অলরেডি করেছে। আমার মনে হয় 68,000 গ্রামের বাংলাদেশ, এই 68,000 গ্রামের যদি 3 লক্ষ পাড়া থাকে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, ঘরায় ঘরে, মহল্লায় মহল্লায় এই দাওয়া ইলাল্লাহর কাজ শুরু করে দেওয়ার দরকার। সেই সময় এখন জরুরি হয়ে পড়েছে, সেই সময় এখন লাজেম হয়ে পড়েছে। বলে ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে, এই জামিয়া সালাফিয়ার উদ্যোগের কারণে, নিবরাজ ফাউন্ডেশনের উদ্যোগের কারণে, দাওয়া ইলাল্লাহর কর্মী হওয়ার সুবাদে আমাদেরকে আল্লাহ যেন এই সম্বিত ফিরে পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।